আচ্ছা, চলেন আমরা আমাদের আজকের লেকচারটা শুরু করি। ও, একটা ছোট্ট কারেকশন হবে। আজকে আমাদের প্রপার্টিস অফ ম্যাটার লেকচার 3 এটা। এর আগে দুটো লেকচার নিয়েছি আমি। দুটো লেকচারে আপনাদেরকে যেটা পড়িয়েছিলাম, একটা ক্লাসে পড়েছিলাম হচ্ছে জাস্ট সরাসরি টান বল এবং হচ্ছে ইয়ং এর গুণাঙ্ক নিয়ে ডিটেলস। সেকেন্ড লেকচারে আপনাদেরকে ইয়ং এর গুণাঙ্কের পাশাপাশি আয়তন গুণাঙ্ক, কৃন্তন গুণাঙ্ক এগুলোর ডিটেলস পড়েছিলাম এবং ডিটেলস এর পাশাপাশি আমরা ম্যাথ করেছিলাম। সো আজকের পুরো ক্লাসটাই হবে অ্যাকচুয়ালি পৃষ্ঠটান নিয়ে। সো সারফেস টেনশন কিভাবে কাজ করবে এবং সারফেস টেনশনে কি টাইপের ঝামেলা হতে পারে, কি কি টাইপের ম্যাথ আসতে পারে আমাদের, সেগুলো আমরা দেখব। তো শুরু করা যাক। আমরা শুরু করব একেবারে শুরুতেই পৃষ্ঠটান বা সারফেস টেনশন দিয়ে। পৃষ্ঠটান বা সারফেস টেনশন, দেখেন পৃষ্ঠটান বা সারফেস টেনশন কেন তৈরি হয়। মানে ফার্স্ট কোশ্চেন হচ্ছে কেন আমার এই পৃষ্ঠটান বা সারফেস টেনশন তৈরি হবে, কেন তৈরি হয়। এবং অ্যান্সারটা খুব সিম্পল, সেটা হচ্ছে সংশক্তি ও আসঞ্জন বলে পারস্পরিক ক্রিয়ার কারণে। এখন খেয়াল করেন, আমার সংশক্তি বলটা কি ছিল? কোহেশন। আর আসঞ্জন বল ছিল অ্যাডহেশন। সো সংশক্তি বল হচ্ছে একই ধরনের অণুর মধ্যে বল, একই পদার্থের অণুর মাঝে বল। আর অ্যাডহেশন বা আসঞ্জন হচ্ছে ভিন্ন পদার্থের অণুর মাঝে বল। এখানে বলের একটা সিকোয়েন্স আমাদের খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে কঠিন কঠিন বলটা সবচেয়ে শক্ত, স্ট্রং, তারপর হচ্ছে তরল তরল, এরপর হচ্ছে লিকুইড লিকুইড বা গ্যাস গ্যাস। কঠিন তরলের মাঝখানের বল এখানে, তরল গ্যাসের মাঝখানের বলটা এখানে। সো এই জিনিসগুলো এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, আমরা এমসিকিউ এর জন্য এই জিনিসগুলো মাথায় রাখবো। এখন পানির অনেকগুলি কণা যদি একটার পর আরেকটা সাজানো থাকে, ধরেন পানির অনেকগুলি কণা একটার পর একটা সাজানো আছে, এই যে আমি পানির কণার একটা লেয়ার ক্রিয়েট করলাম। এই লেয়ারটা যদি ক্রিয়েট করি, লেয়ারের ভিতরে যদি কোথাও থাকি, লেয়ারটার ইনসাইড ভিতরে যদি কোথাও থাকি, এই যে আমার এক্স অক্ষ বরাবর বলি, ওয়াই অক্ষ বরাবর বলি, যে বলগুলো সেগুলো জিরো হয়ে যাবে। সুতরাং নিমজ্জিত অবস্থায় যখন আমি ডুবে যাব তখন কোনো পৃষ্ঠটান কাজ করবে না। নিমজ্জিত অবস্থায় পৃষ্ঠটান কাজ করে না। আর পৃষ্ঠটান কাজ করে কোথায়? একেবারে উপরের সারফেসে, আপার সারফেসে। কেন উপরের সারফেসে এই পৃষ্ঠটানটা কাজ করবে? কারণ উপরের সারফেসে দেখেন উপরের দিকে একটা বল আছে, এই বলটা হচ্ছে তরল গ্যাস বল। আর উপরের সারফেসে নিচের দিকে একটা বল আছে, সেই বলটা হচ্ছে তরল তরল বল। এখন এই তরল তরল বলটা তরল গ্যাস বল অপেক্ষা বড়, তাহলে একটা লব্ধি নিম্নমুখী বল তৈরি হবে। সুতরাং তরলের পৃষ্ঠে একটি লব্ধি নিম্নমুখী বল তৈরি হয়। যা কি তৈরি করে? পৃষ্ঠটান তৈরি করে।
এখন এগুলো ছিল এমসিকিউ রিলেটেড ইনফরমেশন গুলো। নেক্সট আমরা এখান থেকে অ্যাকচুয়ালি পৃষ্ঠটানটা কেন তৈরি হয় সেটা বুঝে গেছি। এবার পৃষ্ঠটান যে বলটা আছে, এই পৃষ্ঠটানজনিত বলটা সেটাকে ডিফাইন করা হয় কিভাবে, যে একেবারে তরল পৃষ্ঠে কোনো বস্তু ভাসমান থাকলে বস্তুর দৈর্ঘ্যের সাথে লম্ব বরাবর একক দৈর্ঘ্যে যে বল কাজ করে তাকে পৃষ্ঠটান হিসেবে আমরা ডিফাইন করছি, তাকে পৃষ্ঠটান বলে। দেখেন আমি ইনফরমেশন গুলো বলি একটাই কারণে, এমসিকিউ এর জন্য, যে এগুলো প্রত্যেকটা থেকে এমসিকিউ আসার পসিবিলিটি আছে। সো এখানে ইম্পর্টেন্ট ইস্যু কোনটা, প্রথমেই হইতেছে দেখেন তরলের পৃষ্ঠে আপনাকে সারফেসে থাকতে হবে। এখন বস্তু কি থাকতে হবে, ভাসমান থাকতে হবে। বস্তু ডুবলে কোনো পৃষ্ঠটান কাজ করবে না। দৈর্ঘ্যের সাথে আমরা কি বরাবর দেখবো, লম্ব বরাবর, এবং কতটুকু জায়গায় একক দৈর্ঘ্যে যে বল কাজ করবে তাকে আমরা পৃষ্ঠটান বলবো। সুতরাং এখান থেকে আমরা পেয়ে আসছি টি সমান এফ বাই এল। তাহলে একক পৃষ্ঠটানের হচ্ছে নিউটন পার মিটার। এখন পৃষ্ঠটানের যদি মাত্রা আপনাকে বের করতে বলে, মাত্রা কিভাবে বের করবেন, দেখেন এফ, এফ হচ্ছে বলের একক কি, কিলোগ্রাম মিটার পার সেকেন্ড স্কয়ার, ডিভাইডেড বাই এম, মানে হচ্ছে কিলোগ্রাম মিটার স্কয়ার পার সেকেন্ড স্কয়ার। সো মাত্রা হবে এম এল স্কয়ার টি মাইনাস 2। এখন যদি পৃষ্ঠটানজনিত মোট বল চিন্তা করতে বলা হয় আমাদেরকে, পৃষ্ঠটানজনিত মোট বল F equals to T into L, যেখানে L হচ্ছে পানির পৃষ্ঠতলে বস্তুর মোট দৈর্ঘ্য বা পরিসীমা। সো খুবই সিম্পল, পানির পৃষ্ঠতলে আপনার বস্তুর যে টোটাল লেন্থটুকু আছে বা পরিসীমা আছে, সার্কামফারেন্স আছে, ওইটা মেজার করেন, তাহলে আপনি অ্যাকচুয়ালি পৃষ্ঠটানজনিত মোট বল পেয়ে যাবেন। ওকে, এখন আমরা বিভিন্ন ক্ষেত্রে পৃষ্ঠটানজনিত বল দেখব। যত সিনারিও আছে একটার পর একটা ক্রিয়েট করে যাব। বিভিন্ন ক্ষেত্রে পৃষ্ঠটানজনিত বল, এগুলো আপনাদের সব পড়া, এখন আমি জাস্ট রিভিউ করে যাচ্ছি। এক হচ্ছে সূচ পানিতে ভাসলে, যদি একটা সুই পানিতে ভাসে, সুইয়ের যে দুই পাশেই পানি লেগে থাকবে। সুতরাং এই সুইয়ের ডান পাশেও পানির কণা লেগে আছে, বাম পাশেও পানির কণা লেগে আছে, দুই পাশে কি লেগে আছে, পানির কণা লেগে আছে। এখন তাহলে সুইয়ের দৈর্ঘ্যটা যদি এল হয়, পরিসীমা কত হবে, টোয়াইস এল। সুতরাং সুইয়ের দৈর্ঘ্য এল হলে পরিসীমা টোয়াইস এল, কারণ সুইয়ের যে প্রস্থ এটা নগণ্য। আমরা সুইয়ের প্রস্থটা নগণ্য বিবেচনা করে যেটা পাচ্ছি পরিসীমা টোয়াইস এল, তাহলে মোট পৃষ্ঠটানজনিত বল
f equals to t into twice l। এখন এটা ছিল সুই যদি পানিতে ভাসে। 2 নম্বরে আসি, বৃত্তাকার চাকতি বা কয়েন পানিতে ভাসলে, একটা বৃত্তাকার চাকতি বা কয়েন যদি পানিতে ভাসে সেক্ষেত্রে এই যে চাকতিটা যেটা আছে বা কয়েন যেটা আছে সেটার চারপাশে কি লেগে থাকবে? পানির কণা লেগে থাকবে। এটার চারপাশে পানির কণা লেগে থাকবে। তাহলে এখানে যদি রেডিয়াস বা ব্যাসার্ধটা আর হয়ে থাকে, আমাদের এই ক্ষেত্রে f equals to t into twice pi r, পরিধিটি হচ্ছে 2 pi r। ওকে, আমরা এরপর দুইটা সিনারিও গেল। অনেকগুলো সিনারিও হইতে পারে, আমি যত যত সিনারিও হইতে পারে সবই একটা একটা করে দেখা যাবে ইনশাআল্লাহ। সো 3 নাম্বার সিনারিও হচ্ছে যদি রিং পানিতে ভাসে। রিং পানিতে ভাসলে, কোন একটা রিং যদি পানিতে ভাসে, এরকম একটা রিং, এই রিংটার একটা ইনার রেডিয়াস, ভিতরের একটা ব্যাসার্ধ আছে r1, বাইরের একটা ব্যাসার্ধ আছে r2। এখন দেখেন ভিতরের ব্যাসার্ধেও কি লেগে থাকবে? পানি লেগে থাকবে। বাইরের ব্যাসার্ধেও কি লেগে থাকবে? পানি লেগে থাকবে। তাহলে আমার এখানে দুইটা পরিধিতে আমার পানি লেগে আছে। সুতরাং এখানে f ইকুয়ালস টু হচ্ছে t ইনটু 2 পাই r1 প্লাস 2 পাই r2। আর যদি যদি খুব সরু সুতার রিং হয়, একটা এক্সাম্পল দিই। ধরেন আপনি আপনার চুলকে বাঁকিয়ে রিং তৈরি করছেন, চুল বাঁকিয়ে তৈরি রিং। তাহলে আপনার চুলকে বাঁকিয়ে যদি রিং তৈরি করেন, r1 এবং r2 অলমোস্ট ইকুয়াল হয়ে যাবে। তাহলে তখন f ইকুয়ালস টু t ইনটু 2 পাই r প্লাস 2 পাই r t ইনটু 4 পাই r হবে। এখন দেখেন এগুলা ছিল প্রত্যেকটাই একটা মাত্র সারফেসের জন্য, সিঙ্গেল একটা সারফেস। 4 নাম্বার, একটি আয়তাকার ঘনবস্তু পানিতে ভাসমান থাকলে, এটা একটা ইন্টারেস্টিং সিনারিও। একটা আয়তাকার ঘনবস্তু পানিতে ভাসমান আছে। এখন এইটা আমি যে ডায়াগ্রামটা আঁকবো, ডায়াগ্রামটা আঁকবো আমি উপর থেকে, টপ ভিউ। মানে এই যে ধরেন আয়তাকার ঘনবস্তুটা আপনি উপর থেকে এইভাবে দেখতেছেন, এইভাবে উপর থেকে দেখতেছেন, এটার চারপাশেই পানি আছে, পানিতে ভেসে আছে। এই যে পানিতে কি করে আছে? ভেসে আছে। এখন এই ঘনবস্তুটার উপর থেকে আপনি যখন দেখতেছেন, এই পাশে যদি দেখেন এল, সো তার কত সারফেস বা পৃষ্ঠ পানির উপরে আছে, এটা হচ্ছে ইস্যু। এটা যদি বি হয়, জিনিসটা দেখেন আমি একেবারে শুরুতে একটা কথা বলে দিছি আপনাদেরকে, খুব ক্ল্যারিফাইড ওয়েতে বলা আছে। দেখেন এইটা মনে রাখেন, পে অ্যাটেনশন প্লিজ, জাস্ট এইটুকু মনে রাখেন, এইটুকু মাথায় রাখেন, আর কিছু লাগবে না। পানির পৃষ্ঠতলে বস্তুর মোট কত দৈর্ঘ্য আছে বা পরিসীমা আছে? তাকান, পানির পৃষ্ঠতল উপরের দিক থেকে আপনি যখন দেখতেছেন বস্তুর কতটুকু পরিসীমা আছে পানির উপরে, বস্তুর যে পরিসীমা সেটা হচ্ছে 2l প্লাস 2b। এটাকে t দ্বারা মাল্টিপ্লাই করলে আমরা কি পাবো? f পাবো। দ্যাটস ইট। এখন নেক্সট সিনারিওতে যাই আমরা। এগুলো ছিল সবগুলাই অ্যাকচুয়ালি কিসের জন্য? বিভিন্ন রকমের বস্তুর জন্য। আমরা নেক্সট যে সিনারিওতে যাব, 5,
এতক্ষণ পর্যন্ত একটা সারফেস ছিল, একটা সারফেস। এখন সাবান পানির পর্দা যদি হয় সেক্ষেত্রে দুইটা সারফেস চলে আসে। সুতরাং একটি আর ব্যাসার্ধের বৃত্তাকার রিং এর অভ্যন্তরে সাবান পানির পর্দা তৈরি হবে। জিনিসটা খেয়াল করেন, আপনি একটা আর ব্যাসার্ধের বৃত্তাকার রিং, এই যে বৃত্তাকার রিং, এইটার মধ্যে সাবান পানির পর্দা নিবেন। খেয়াল করেন, এটার ভিতরে সাবান পানির পর্দা আছে। তাহলে এই যে সাবান পানির লেয়ার, নীল রঙে যেটা আছে এটা হচ্ছে সাবান পানির লেয়ার। এই লেয়ারের এই পাশেও বাতাস আছে, লেয়ারের এই পাশেও কি আছে? বাতাস আছে। দুই পাশে বাতাস, তাহলে পৃষ্ঠটান কয় পাশে কাজ করবে? দুই পাশে। তাহলে দুই পাশে পৃষ্ঠটান কাজ করলে দুইটা পরিধি, 2 পায়ার এক পাশের পরিধি, আরেক পাশের পরিধি 2 পায়ার, তাহলে 2 ইন্টু 2 পায়ার ইন্টু টি, এটা হচ্ছে পৃষ্ঠটান জনিত বল এফ। এটা পড়াশোনা 6 নাম্বার। এ বাহু বিশিষ্ট একটি বর্গাকার রিং এর অভ্যন্তরে সাবান পানির পর্দা তৈরি হলো। আপনি এ বাহুর একটা বর্গাকার রিং নিয়ে তার ভিতরে সাবান পানির পর্দা তৈরি করবেন। তো এই সিনারিওটা কিরকম হয়? ধরেন একটা এ বাহু বিশিষ্ট বর্গাকার রিং, আমি পাশ থেকে দেখতেছি, এই জন্য বর্গটা দেখতে আপনাদের কাছে এরকম রম্বস রম্বস লাগবে, কিন্তু এটা একটা বর্গাকার রিং। আমি জাস্ট ডায়াগ্রামটা দেখাচ্ছি আপনাকে পাশ থেকে। তাহলে এই রিং এর মধ্যে অ্যাকচুয়ালি এই যে দেখেন, আমি যখন সাবান পানির পর্দা তৈরি করলাম, এই সাবান পানির পর্দার এক পাশে, এই পাশেও বাতাস, ওই পিছনের পাশেও কি বাতাস না? তাহলে এফ ইকুয়ালস টু টি ইন্টু 4a ইন্টু 2। দেখেন এক পাশের পরিসীমা কত? 4a, অন্য পাশের পরিসীমা কত? 4a, 4a ইন্টু 2 হয়ে যাচ্ছে। সো মাত্র 6টা সিনারিও গেল, আরো বাকি আছে। সো এইবার বর্গাকার রিং না হয়ে সেটা যদি একটা ঘনক আকৃতির তারের তৈরি রিং হয়, এবং সেই ঘনক আকৃতির তারের তৈরি রিং এ আপনি সাবান পানির পর্দা তৈরি করবেন। সো পরের সিনারিওটা হচ্ছে এ বাহু বিশিষ্ট ঘনক আকৃতির একটা তারের তৈরি রিং, এটাকে যদি সাবান পানিতে চুবানো হয়। সুতরাং এ বাহু বিশিষ্ট একটি ঘনক আকৃতির রিং সাবান পানির দ্রবণে ডুবিয়ে তুলে আনা হলে ও ঘনকের প্রতিটি বাহুতে সাবান পানির পর্দা তৈরি হলে। খেয়াল করেন, ঘনকের কয়টা বাহু? ঘনকের হচ্ছে 6টা বাহু। তাহলে 6টা বাহুর প্রত্যেকটাতেই কি তৈরি হচ্ছে? সাবান পানির পর্দা তৈরি হচ্ছে। একটু এটা খেয়াল করেন, এখানে ঘনকের একটা বাহুর জন্য কত ছিল? টি ইন্টু 4 ইন্টু 2। 6 নাম্বার সিনারিও খেয়াল করেন, এটা হচ্ছে বর্গাকার রিং। এরকম 6টা বর্গাকার রিং মিলে কি হবে? একটা ঘনক তৈরি হবে।
তাহলে আমার 6টা বর্গাকার রিং মিলে তৈরি হবে একটা ঘনক। তো যখন ঘনকটা তৈরি করতে যাব, ঘটনাটা এরকম: একটা সারফেস, দুইটা সারফেস, নিচে একটা, তিনটা, উপরে একটা, চারটা, পাঁচটা, ছয়টা। খেয়াল করেন কয়টা সারফেস তৈরি হয়েছে, টোটাল 6টা সারফেস তৈরি হয়ে গেছে। তাহলে 6টা সারফেসের প্রত্যেকটা সারফেসের জন্য প্রত্যেকটাই এক একটা বর্গাকার রিং যদি চিন্তা করি, এফ ইকুয়ালস টু টি ইন্টু 8a ইন্টু 6, তাহলে 48a ইন্টু টি। এটা হচ্ছে আমার কিসের জন্য? ঘনক আকৃতির একটা রিং এর জন্য। সো এই গেল হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে পৃষ্ঠটানজনিত বলের অ্যাকচুয়ালি যে হিসাব। এখন আসেন আমরা নেক্সট একটা ছোট্ট সিচুয়েশন ফেস করব, সেটা হচ্ছে পৃষ্ঠটানজনিত বলকে আরেকটা নামে ডাকা হয়। পৃষ্ঠটানজনিত যে বল, এটাকে অতিরিক্ত ওজনও বলা হয়। তাহলে কোশ্চেন হচ্ছে, এই সারফেস টেনশন রিলেটেড যে ফোর্স আছে, এটাকে কেন অতিরিক্ত ওজন বা এক্সট্রা ওয়েট কেন বলা হচ্ছে? এটাকে এক্সট্রা ওয়েট বলার পিছনে যৌক্তিকতা কি? যৌক্তিকতাটা হচ্ছে, আমি যখন একটা বস্তুকে পানির সারফেস বা পৃষ্ঠ থেকে তুলতে যাব, এই পৃষ্ঠটানজনিত বল বস্তুটাকে নিচের দিকে টেনে ধরে রাখতে চায়। একটা জিনিস খেয়াল করেন, আমার এই যে সারফেস বা পৃষ্ঠে একটা লব্ধি কোনমুখী বল তৈরি হচ্ছে, দেখেন তো, লব্ধি নিম্নমুখী বল তৈরি হচ্ছে। এই লব্ধি নিম্নমুখী বল বস্তুটাকে কি করতে চায়? টেনে নিচের দিকে ধরে রাখতে চায়। সুতরাং আমি যদি একটা বস্তুকে পৃষ্ঠ থেকে টেনে তুলতে চাই, কোন বস্তুকে পানির পৃষ্ঠ হতে টেনে তুলতে মোট প্রযুক্ত বল ইকুয়ালস টু টোটাল কতটুকু ফোর্স দিতে হবে? মোট প্রযুক্ত বল হচ্ছে বস্তুর ওজন প্লাস পৃষ্ঠটানজনিত বল। তাহলে এই যে পৃষ্ঠটানজনিত বল যেহেতু এক্সট্রা দিতে হচ্ছে, এই জন্য এটার নাম দেওয়া হচ্ছে কি? অতিরিক্ত ওজন। এখন এইটাই ইম্পর্টেন্ট এই কারণে, এক্সামে আপনাকে কি বের করতে বলছে সেটা খুবই ইম্পর্টেন্ট। এক্সামে আপনাকে যদি বলে যে একটা বস্তুকে পানির পৃষ্ঠতল থেকে টেনে তুলতে আরো কত অতিরিক্ত বল প্রয়োগ করতে হবে, তখন আপনারা শুধুমাত্র পৃষ্ঠটানজনিত বল ব্যবহার করবেন। আর যদি বলে মোট কত বল প্রয়োগ করতে হবে, সেক্ষেত্রে বস্তুর ওজন প্লাস পৃষ্ঠটানজনিত বল দুটাই করতে হবে, নাহলে কিন্তু ম্যাথ ভয়ঙ্কর ভাবে ভুল হবে। সো আশা করি এটা আপনারা মাথায় রাখবেন। ওকে, এইটুকু গেল হচ্ছে আমাদের জেনারেল জিনিসপত্র। এখন আসেন একটু ঝামেলা তৈরি করি, চলেন একটু ঝামেলা তৈরি করি, দেখি কোশ্চেন। 100 গ্রাম ভরের একটি বস্তু পানির পৃষ্ঠে নিমজ্জিত অবস্থায় ভাসমান। খেয়াল করেন, একটা বস্তু হচ্ছে 100 গ্রাম ভরের, এটা পানির পৃষ্ঠে নিমজ্জিত অবস্থায় ভাসমান। ওকে, বস্তুর দৈর্ঘ্য 0.5 মিটার ও প্রস্থ 0.2 মিটার এবং উচ্চতা
0.1 মিটার। বস্তুটি যদি পানির পৃষ্ঠে বস্তুর দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর তল অনুযায়ী ভাসমান থাকে এবং পানির পৃষ্ঠটান T সমান 0.072 নিউটন পার মিটার হয়, তাহলে বস্তুর উপর পানির প্রতিক্রিয়া বল কত? তাহলে বস্তুর উপর পানির প্রতিক্রিয়া বল কত? কোশ্চেনটা খেয়াল করেন। আমি একটা বস্তুকে পানির সারফেস বা পৃষ্ঠে রেখে দিছি, এই পৃষ্ঠতলে বস্তুটা ভাসমান আছে, পানির পৃষ্ঠটান দেওয়া আছে, জিজ্ঞেস করা হয়েছে বস্তুর উপর পানির প্রতিক্রিয়া বল, ইহা আবার কি জিনিস? চলেন দেখি প্রতিক্রিয়া বল ক্যালকুলেট করবো। এখন দেখেন, প্রথমে আগে কোশ্চেন বুঝতে হবে বস্তুটা কিভাবে ভাসমান আছে। বস্তুটা পানির পৃষ্ঠে দৈর্ঘ্য প্রস্থ বরাবর তল অনুযায়ী ভাসমান। তাহলে দেখেন, বস্তুটা পানির পৃষ্ঠে দৈর্ঘ্য প্রস্থ বরাবর যে তল, সেই তল অনুযায়ী ভাসমান। তার মানে ঘটনাটা এরকম, বস্তুটা পানির পৃষ্ঠে আছে, ধরেন এই যে এইভাবে বস্তুটা ভাসমান আছে। আপনি উপর থেকে দেখলে, উপর থেকে তাকালে কি কি দেখতেছেন? দৈর্ঘ্য এবং প্রস্থ দেখতেছেন। তাহলে পানির পৃষ্ঠে বস্তুর যে পরিসীমা, সেটা আসবে কি দিয়ে? দৈর্ঘ্য এবং প্রস্থ দিয়ে। এই যে দৈর্ঘ্য পানির পৃষ্ঠে আছে কত মিটার? 0.5 মিটার। আর প্রস্থ পানির পৃষ্ঠে আছে কত মিটার? 0.2 মিটার। তাহলে পানির পৃষ্ঠে বস্তুর পরিসীমা, পানির পৃষ্ঠে বস্তুর যে পরিসীমা equals to 2 into 0.5 plus 2 into 0.2 এত মিটার। সুতরাং 1 plus 0.4 1.4 মিটার হচ্ছে পানির পৃষ্ঠে বস্তুর পরিসীমা। এখন আমাকে বের করতে বলছে প্রতিক্রিয়া বল কত। এইবার একটা জিনিস খেয়াল করেন, এই বস্তুটা যে ভাসতেছে, ভাসার সময় কি কি জিনিসপত্র কাজ করবে? নাম্বার 1, বস্তুটার উপরে ওজন কাজ করবে কোন দিকে? নিচের দিকে, mg 1। 2 নাম্বার হচ্ছে বস্তুর উপরে পৃষ্ঠটানজনিত একটা বল। একটা জিনিস এখন খেয়াল করেন, আমি আপনাদেরকে যখন কনসেপ্ট পড়াচ্ছিলাম, একটু কনসেপচুয়ালি চিন্তা করেন, এখানে তাকান। তরলের পৃষ্ঠে একটা লব্ধি নিম্নমুখী বল তৈরি হয় না? তাহলে পৃষ্ঠটানজনিত বল বস্তুটাকে কি করতে চেষ্টা করবে? নিচের দিকে ধরে রাখার চেষ্টা করে। আপনি যখন একটা বস্তুকে পানির পৃষ্ঠ থেকে টেনে তুলতে যাচ্ছেন, ও আপনাকে নিচের দিকে ধরে রাখার চেষ্টা করবে। তাহলে নিচের দিকে একটা পৃষ্ঠটানজনিত বল কাজ করবে, Ft। প্লবতা কাজ করবে কোন দিকে? ইউ, উপরের দিকে। বস্তুটার উপরে একটা প্লবতা আছে না? তাহলে পানির প্লবতা কাজ করবে উপরের দিকে। আর প্রতিক্রিয়া বল আর কাজ করবে কোন দিকে? সেটাও কাজ করবে উপরের দিকে। তাহলে দেখেন, আর প্লাস ইউ ইকুয়ালস টু এফটি প্লাস এমজি। সো প্রতিক্রিয়া বল আর ইকুয়ালস টু এফটি প্লাস এমজি মাইনাস ইউ। তাহলে এই যে খেয়াল করেন, ইউ প্লবতা, এই প্লবতা এখন আমাদের বের করতে হবে যদি আমরা এই ম্যাথটা সলভ করতে চাই। সো আমার কিন্তু এনাফ ডাটা দেওয়া নাই, প্লবতা বের করার জন্য ডাটা দেওয়া নাই। আমি এখানে শুধু থিওরিটা আপনাদেরকে শেখাচ্ছি যে আমার যদি কোনো একটা বস্তু পানির পৃষ্ঠে থাকে, সেই বস্তুটার জন্য অ্যাকচুয়ালি ঊর্ধ্বমুখী প্রতিক্রিয়া বল যেটা, ওই ঊর্ধ্বমুখী প্রতিক্রিয়া বলটা সেটা আমরা অ্যাকচুয়ালি
বের করতে শিখলাম। ওকে, এখন দেখেন আমার তাহলে পানির পৃষ্ঠে বস্তুর পরিসীমা পাচ্ছি। সেই পানির পৃষ্ঠে বস্তুর পরিসীমা থেকে আমরা অ্যাকচুয়ালি প্লবতা এবং পৃষ্ঠটানজনিত বল এবং ওজন এটা থেকে কি পাবো? ঊর্ধ্বমুখী প্রতিক্রিয়া বল আর পাবো। চলেন এবার তাহলে আমাদের প্রবলেমে চলে আসলো প্লবতা নির্ণয় করা। প্লবতা কিভাবে নির্ণয় করব? প্লবতা আমরা এখন যেটা শিখবো সেটা হচ্ছে প্লবতাটা নির্ণয় করতে শিখবো। সো আমি প্লবতা নিয়ে ম্যাথমেটিক্যাল কনসেপ্টে যাওয়ার আগে থিওরিটিক্যালি আপনাদেরকে কিছু জিনিস আগে পড়িয়ে নিচ্ছি। প্লবতা কাকে বলে? প্লবতাটা হচ্ছে একটা বস্তুকে আপনি যখন পানির সারফেসে রাখবেন, এই বস্তুটাকে পানি ঊর্ধ্বমুখী যে প্রতিক্রিয়া বল দিবে সেটাই কিন্তু অ্যাকচুয়ালি প্লবতা। কিন্তু প্লবতা হবে কিসের জন্য? বস্তু নিমজ্জিত হওয়ার জন্য। যে বস্তুটা পানিতে যখন আপনি নিমজ্জিত করতেছেন, কতটুকু নিমজ্জিত করতেছেন? সো বস্তুটার কত অংশ নিমজ্জিত হচ্ছে, সেই কত অংশ নিমজ্জিত হওয়া থেকে প্লবতা আসে। মানে 9-10 এর কনসেপ্ট এগুলা, আর কিচ্ছু না। তারপর আমি ডিটেইলসটা একটু দেখাবো, কারণ ডিইউ তে ঢাকা ভার্সিটির কোশ্চেনে এখন পর্যন্ত প্লবতা নিয়ে দুইবার দুইটা এমসিকিউ আসছে। সো আমি এমসিকিউ গুলো সলভ করে শিখাবো। সো আমরা প্লবতা বা বিওএনসি এইটা কি, কিভাবে কাজ করে সেটা দেখি। প্লবতা হচ্ছে বস্তুর হারানো ওজন বা বস্তু দ্বারা অপসারিত তরলের ওজন। প্লবতাটা হচ্ছে বস্তুর হারানো ওজন বা বস্তু দ্বারা অপসারিত কার ওজন? তরলের ওজন। এখন দেখেন বস্তু কতটুকু তরলকে অপসারিত করতেছে। বস্তুর যতটুকু ডুববে সেই বস্তুর নিমজ্জিত অংশের আয়তন ইনটু বস্তুর যে অংশটুকু পানিতে ডুবছে সেই অংশের আয়তন নিব। এই আয়তনটুকু যে পানিকে সরাইছে বা যে তরল সরাইছে সেই তরলের ঘনত্ব ইনটু জি, এটাই হচ্ছে প্লবতা। সো খেয়াল রাখেন প্লবতা কিভাবে বের করতে হবে? বস্তুর নিমজ্জিত অংশের আয়তন ইনটু কার ঘনত্ব? তরলের ঘনত্ব ইনটু জি। এখান থেকে আসবে কি? প্লবতা। তাহলে আমরা এই প্লবতা থেকে একটা কোশ্চেন সলভ করি। 150 বর্গমিটার ক্ষেত্রফলের একটি নৌকার উপর বোঝা সহ 75 কিলোগ্রাম ভরের 200 জন যাত্রী আরোহণ করলে নৌকাটি পানিতে আরো কতটুকু ডুবে যাবে? জিনিসটা খেয়াল করেন। আমার 150 বর্গমিটার ক্ষেত্রফলের একটা নৌকা, এই নৌকার উপরে বোঝা সহ 75 কিলোগ্রাম ভরের 200 জন যাত্রী আরোহণ করতেছে। তাহলে এই নৌকাটা পানিতে আরো কতটুকু ডুবে যাবে? তার মানে এখন যতটুকু এক্সট্রা ওজন দিছি এই ওজনটাকে আমার ব্যালেন্স করতে হবে কি দিয়ে? অপসারিত পানির ওজন দিয়ে। তাহলে সকল যাত্রীর ওজন, যাত্রীদের ওজন এটাই কষ্ট হবে অপসারিত পানির ওজন।
এখন যাত্রীদের ওজনটা যদি কত হয় 200 জন 75 কিলোগ্রাম করে ইন্টু 9.8, দেখেন যাত্রীদের ওজন কত 200 ইন্টু 75 ইন্টু 9.8, এটা কি অপসারিত পানির ওজন হবে। এখন অপসারিত পানির ওজন নিমজ্জিত অংশের আয়তন, ধরেন নিমজ্জিত হইছে, ধরে নেই মনে করি নৌকাটি আরো এইচ গভীরতায় নিমজ্জিত হবে, তাহলে তার 150 ছিল ক্ষেত্রফল, ক্ষেত্রফলের সঙ্গে যদি উচ্চতা গুণ করে আয়তন পাবো, তাহলে এটা হচ্ছে আয়তন, খেয়াল করেন আয়তন। তারপর কি তরলের ঘনত্ব রো ডাব্লিউ ইন্টু জি 9.8, অঙ্ক শেষ। খেয়াল করেন কি হচ্ছে 75 ইন্টু 200 150 00 ইকুয়ালস টু, দুই পাশ থেকে আমরা জি গুলাকে কেটে দিব, 9.8 কেটে দিব, আর এদিকে পাচ্ছি 150,000, কেন রো ডাব্লিউ ইকুয়ালস টু 1000 এইচ, তাহলে এইচ হচ্ছে 0.1 মিটার, তাহলে নৌকাটা আরো 0.1 মিটার কি করবে, ডুবে যাবে। এটা ছিল একটা কোশ্চেন। ওকে, চলেন প্লবতার আমরা আরেকটা কনসেপ্ট চিন্তা করি, আমি আরেকটা ম্যাথ করাবো আপনাদেরকে কনসেপ্ট বোঝানোর জন্য। কোশ্চেন ধরেন 1 ঘনমিটার আয়তনের ও 1200 কিলোগ্রাম ভরের একটি বস্তু সম্পূর্ণরূপে পানিতে ডুবিয়ে এর ওজন নেওয়া হলে কত ওজন প্রদর্শন করবে? কত ওজন প্রদর্শন করবে? খেয়াল করেন আমার এখানে এই যে বস্তুটার আয়তন দেওয়া আছে 1 ঘনমিটার আয়তন এবং ভর কত 1200 কিলোগ্রাম ভর, এটাকে আপনি সম্পূর্ণরূপে পানিতে ডুবিয়ে এর ওজন নেবেন, তাহলে কত ওজন সে প্রদর্শন করবে? আপনার সিনারিওটা হচ্ছে এরকম, একটা বস্তুর বাতাসে যে ওজন, এই যে ধরেন একটা বস্তুর বাতাসে ওজন, তাহলে বাতাসে ওজন কত mg। এখন এই সেম বস্তুটাকে আমি যদি পানিতে চুবাই, সেম বস্তুটাকে আমি কি করব, পানিতে চুবাবো, চলেন সেম বস্তুটাকে সম্পূর্ণরূপে পানিতে চুবাই দিব। তাহলে যখনই আমি সম্পূর্ণরূপে পানিতে চুবাবো বস্তুটাকে, এই যে সম্পূর্ণ পানিতে চুবিয়ে দিছি, এখন একটা প্লবতা ইউ উপরের দিকে কাজ করবে না? এমজির মতো আছে, প্লবতা ইউ কাজ করতেছে উপরের দিকে। এখন তাহলে সুতার উপরে টান বলটা টি থাকবে না, এটা হবে টি প্রাইম, তাহলে আগে এইখানে টি ছিল এমজি, এখন যে টি প্রাইম এইটা হবে এমজি মাইনাস ইউ। সুতরাং আপনি ওজন মাপবেন বস্তুর ওজন মাইনাস প্লবতা। সো এইখানে বস্তুটাকে সম্পূর্ণরূপে যদি পানিতে আমরা ডুবাই, প্লবতা, বস্তুর আয়তন কত 1 কিউবিক মিটার, তাহলে বস্তু দ্বারা অপসারিত তরলের ওজন কত হবে 1 কিউবিক মিটার ইন্টু পানির ঘনত্ব, কাকে সরাচ্ছেন, পানিকে, তাহলে বস্তু দ্বারা অপসারিত পানির ওজন হচ্ছে 1 ঘনমিটার ইন্টু 1000 ইন্টু 9.8, 9800 নিউটন, এটা হচ্ছে প্লবতা। আর তাহলে আমার এখন প্রদর্শিত ওজন 1200 ইন্টু 9.8, এটা হচ্ছে অ্যাকচুয়ালি কি ওজন, প্রকৃত ওজন, মাইনাস প্লবতা বা হারানো ওজন 9800। সো অ্যাকচুয়ালি তাহলে প্রদর্শিত ওজনটা যেটা হবে সেটা হচ্ছে 1960 নিউটন। এইভাবে অ্যাকচুয়ালি
একটা বস্তুর হারানো ওজন বের করা যায়, বা হারানো ওজন থেকেও কি বের করা যায়, প্লবতা বের করা যায়, এবং সেখান থেকে ঘনত্ব বের করা যায়। আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা আর একটা কোশ্চেন আমি ডিসকাস করি। সো ডিউতে আরেকটা কোশ্চেন ছিল, কোন একটা বস্তুকে যখন আপনি বাতাসে রাখতেছেন, বাতাসে একটা ভর আছে, একটি বস্তুর বাতাসে ভর 100 জি, ও পানিতে, পানিতে না অ্যালকোহলে ভর ধরি, ও অ্যালকোহলে ভর 80 গ্রাম। যদি অ্যালকোহলের অ্যাকচুয়ালি ভর বলা ঠিক হয় না, ওজন ছিল, একটি বস্তুর বাতাসে ওজন 100 গ্রাম ও অ্যালকোহলে ওজন 80 গ্রাম। যদি অ্যালকোহলের ঘনত্ব 0.8 গ্রাম/কিউবিক সেন্টিমিটার হয়, তাহলে বস্তুর আয়তন কত? একটা জিনিস খেয়াল করেন, এখানে ইউনিট গুলো কিন্তু এসআই ইউনিট না। একটা বস্তুর ওজন সেটা আবার গ্রামে কেমন হয়? ওজন তো কিলোগ্রামে হওয়া উচিত না, ওজন হওয়া উচিত কিসে, নিউটন। আপনাদের এখানে একটা জিনিসের রিমাইন্ডার দিব, খুব সিলি একটা জিনিস। 1 কিলোগ্রাম ওজন বা 1 কিলোগ্রাম ওয়েট যদি কোথাও বলে, এর মানে হচ্ছে 1 × 9.8 নিউটন। এটা মনে রাখবেন। 1 কিলোগ্রাম ভরের বস্তু যে পরিমাণ ওজন প্রদর্শন করবে তাকেই বলা হয় 1 কিলোগ্রাম ওজন। সো 1 কিলোগ্রাম ওয়েট ইকুয়ালস টু হচ্ছে 9.8 নিউটন। এখন এইখানে তাহলে আমরা যখন অ্যান্সারটা করতে যাব, এই বস্তুটার বাতাসে ওজন দেওয়া আছে 100 জি, অ্যালকোহলে ওজন দেওয়া আছে 80 জি। তাহলে বস্তুর হারানো ওজন, বস্তুর হারানো ওজন ইকুয়ালস টু, এখন খেয়াল করেন, আমি বাতাসে ওজন নিচ্ছি, পানিতে ওজন নিচ্ছি। একটু আগের সিনারিতে আসি, আমি যখন পানিতে ওজন নিচ্ছি তখন কি সম্পূর্ণরূপে পানিতে নিমজ্জিত করে দিছি না? পানিতে ওজন নেওয়া মানে হচ্ছে সম্পূর্ণরূপে নিমজ্জিত করা। তাহলে এইখানে বস্তুর সম্পূর্ণ আয়তন অ্যালকোহলে ডুবানো হয়েছে, তাহলে বস্তুর আয়তন সেটা হচ্ছে ভি ইন্টু কার ঘনত্ব, রো অফ অ্যালকোহল ইন্টু জি। এটা হচ্ছে বস্তুর হারানো ওজন। এখন হারানো ওজন কত? 100 গ্রাম থেকে 80 গ্রাম বিয়োগ করলে 20 গ্রাম থাকে, তাহলে 20/1000 ইন্টু ওজন মানে 9.8 দিয়ে গুণ করতে হবে, ভি ইন্টু রো এ। এখন একটা জিনিস খেয়াল করেন, ঘনত্ব কিসে দেওয়া আছে? 0.8 গ্রাম/কিউবিক সেন্টিমিটার। তাহলে গ্রাম পার কিউবিক সেন্টিমিটারকে কিলোগ্রাম পার কিউবিক মিটার নিলে 1000 দিয়ে গুণ করে দিতে হয়। 800 ইন্টু 9.8। সো 9.8 কাটাকাটি যাচ্ছে, ভি ইকুয়ালস টু তাহলে থাকবে 20/1000 ইন্টু 800। এত ঘন মিটার। খেয়াল করেন এটা কিসে আসতেছে? কিউবিক মিটারে আসতেছে। তাহলে আমরা আলটিমেটলি পাবো 2/8 ইন্টু 10⁻⁻⁴ ঘনমিটার। এখন এইটাকে আপনি চাইলে অনেক ভাবে কনভার্ট করতে পারেন। আমি আগে এসআই ইউনিটে দেখাচ্ছি, এরপর আমি সিজিএস ইউনিটে আপনাদেরকে দেখায় দিব। এটা না ওরিড হয়েন না। সো বেসিক ব্যাপার হচ্ছে, আমার আগে ম্যাথটুকু করতে শিখি আমরা, যে আমার ভি সমান কি হচ্ছে, বস্তুর যে হারানো ওজন পাচ্ছি সেই হারানো ওজন থেকেই আমি ভি বের করতে পারতেছি। এখন 2/8 মানে অ্যাকচুয়ালি হচ্ছে 200/8 ইন্টু 10⁻⁻6 কিউবিক মিটার। 25 ইন্টু 10⁻⁻6 কিউবিক মিটার, 25 ঘন সেন্টিমিটার। আচ্ছা, কিছু জিনিসপত্র এগুলো সব সময় মাথায় রাখতে হবে।
এক ঘন সেন্টিমিটার মানে হচ্ছে 10⁻⁶ কিউবিক মিটার। এক ঘন মিটার মানে 10⁻⁶ কিউবিক মিটার। এগুলা মাথায় না থাকলে বিপদ। তার মানে বস্তুর আয়তন ছিল 25 ঘন সেন্টিমিটার। সো এই যে দেখেন, এগুলো কিন্তু খুব বেশি কঠিন কিছু না, মানে খুবই সহজ কিছু ম্যাথ এগুলা। ওকে, তাহলে আমাদের প্লবতা রিলেটেড জিনিসপত্র হয়ে গেল। এখন তাহলে আমাকে যদি কোথাও পৃষ্ঠটান এবং প্লবতা দুইটা নিয়ে একত্রে পেঁচায়, তাহলে আমরা কিন্তু অ্যান্সার করতে পারবো। এখন একটা জিনিস কেয়ারফুলি মাথায় রাখতে হবে, প্লবতা কাজ করবে বস্তু যখন ডুববে। বস্তু যতক্ষণ ডুবতেছে না, যদি পৃষ্ঠের নিচে বস্তুর একটু অংশও না যায়, তাহলে প্লবতা কাজ করবে না। আর পৃষ্ঠটান ডুবে গেলে কিন্তু পৃষ্ঠটান আবার কাজ করবে না। ভাসমান অবস্থায় শুধুমাত্র পৃষ্ঠটান কাজ করে। তাহলে বস্তু সম্পূর্ণ ডুবে গেলে পৃষ্ঠটান কাজ করবে না। শুধুমাত্র ভাসমান অবস্থায় পৃষ্ঠটান কাজ করবে। এখন আমরা যেহেতু পৃষ্ঠটান করতেছি, এই পৃষ্ঠটানের সঙ্গে আরেকটা জিনিস আছে, সেটা এখন আমরা পড়বো। এটা অ্যাকচুয়ালি ইঞ্জিনিয়ারিং এর জন্য ইম্পর্টেন্ট, ভার্সিটির জন্য তেমন কার্যকর হবে না, তারপর আপনারা পড়ে রাখেন। সো এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং এর জন্য ইম্পর্টেন্ট। এক্সট্রা প্রেসার বা অতিরিক্ত চাপ, এইটা কি জিনিস? একটা তরল ফোটার অতিরিক্ত চাপ জিনিসটা আসলে কি জিনিস, সেটা আমি একটু বুঝাই বললাম। জিনিসটা জাস্ট একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন। একটা পানির ফোঁটাকে আপনি যদি কোথাও ফেলেন, তাহলে ফোঁটাটা কি হয়? ফেটে যায়। ফোঁটাটা অ্যাকচুয়ালি ফেটে যায় মানে কি? ফোঁটাটা ভিতর থেকে বিস্ফোরিত হয় না? আপনি যখন পানির ফোঁটা কোথাও ফেলতেছেন, ফোঁটাটা কি করতেছে? ভিতর থেকে বিস্ফোরিত হচ্ছে। এখন ভিতর থেকে ফোঁটাটা বিস্ফোরিত হচ্ছে মানে ভিতরে তার এনার্জি বাইরের এনার্জি থেকে বেশি। আমি একটু অন্যভাবে কথাটা আপনাদেরকে বলি, মনোযোগ দিয়ে শুনবেন কথাটুকু। ধরেন আপনি একটা সাবান পানির বুদবুদ ফুলাবেন। কি ফুলাচ্ছেন? সাবান পানির বুদবুদ। আপনি কি ফু দিচ্ছেন না? ফু না দিলে কি সাবান পানির বুদবুদ তৈরি হবে? হবে না তো। তাহলে আপনি ফু দিয়ে একটা সাবান পানির বুদবুদ তৈরি করতেছেন। এখন আপনি যখন ফু দিচ্ছেন, আপনার মুখ থেকে বাতাস বাইরে বের হচ্ছে। তার মানে মুখের ভিতর থেকে যে বাতাসটা বের হচ্ছে, ওইটার জন্য যে প্রেসার, এটা কি বাইরের বায়ুমণ্ডলীয় চাপ থেকে বেশি না কম? নরমালি চিন্তা করেন, ঠিক নরমালি। ফিজিক্স ইজ সো ভেরি প্র্যাকটিক্যাল, কোনো কিছু নিয়ে পেঁচানোর চেষ্টা করবেন না, জাস্ট নরমাল থিঙ্ক করেন। আমি ফু দিচ্ছি, ফু দিলে মুখ দিয়ে যখন ফু দেই, আপনার হাতটাকে সামনে আনেন, সামনে এনে মুখ দিয়ে ফু দেন, বাতাসটা ফিল করেন তো হাতে। এরকম কেউ কি আছেন? তাইয়া আমি না আমার সামনে হাত থেকে ফু দিচ্ছি, কিন্তু হাতে কিচ্ছু ফিল করতেছি না, এরকম কেউ থাকলে ভিন্ন কাহিনী, আপনি অন্য জগতের বাসিন্দা। তো আপনি যখন ফু দিচ্ছেন, ফুটা হাতে ফিল করতেছেন, অনুভব করতেছেন। কেন? কারণ হচ্ছে আপনার মুখ থেকে যে বাতাসটা বের হচ্ছে, ওই বাতাসের যে চাপ, সেটা বাইরের বায়ু চাপের থেকে বেশি। এই কারণে ব্যাপন প্রক্রিয়ায় বাতাসটা ফ্লো করতেছে। এইবার নরমালি চিন্তা করি, আমি যখন একটা সাবানের বুদবুদ ফুলাচ্ছি ফু দিয়ে, ওই বুদবুদের ভিতরে আমার মুখ থেকে বের হওয়া বাতাস আছে। তার মানে ভিতরের চাপটা বাইরের চাপ থেকে কি বেশি। সুতরাং একটা তরল ফোঁটা বা একটা সাবানের বুদবুদে ভিতরের চাপটা বাইরের চাপ থেকে অলওয়েজ কি হবে? বেশি হবে। বেশি না হলে ফোঁটাটা এইভাবে ফেটে যাইতো না। তাহলে এখন আপনাদেরকে জিনিসটা দেখাচ্ছি। ধরেন একটা পানির ফোঁটা, এটা একটা পানির ফোঁটা ধরলাম।
এটা হচ্ছে পানির ফোঁটার এই যে পরিধি, ভিতর থেকে যে চাপটা আছে, ভিতর থেকে বাইরের দিকে একটা চাপ আছে, পানির ফোঁটাটা ফেটে যেতে চায়, এই জন্য ভিতর থেকে বাইরের দিকে চাপ হচ্ছে P1, বাইরে থেকে ভিতরের দিকে চাপটা কত, P2। এখন খেয়াল করেন P1 মাইনাস P2, এটা হচ্ছে লব্ধি চাপ। চাপকে যদি ক্ষেত্রফল দিয়ে গুণ করি তাহলে কি পাবো, লব্ধি বল পাবো না? এই যে চাপটাকে আমি যখন ক্ষেত্রফল দিয়ে গুণ করে দিচ্ছি তখন আমরা যেটা পাবো সেটা হচ্ছে লব্ধি বল। এখন এই যে পরিধি বরাবর প্রস্থচ্ছেদের যে ক্ষেত্রফল সেটা কত, পাই আর স্কয়ার। তাহলে P1 মাইনাস P2 ইন্টু পাই আর স্কয়ার, এটা হচ্ছে আমার কি, লব্ধি বল। কি বরাবর, এটা জাস্ট যে কোনো একটা প্রস্থচ্ছেদ বরাবর। তাহলে বলটা কাকে দিয়ে নাকচ হবে, পৃষ্ঠটান দিয়ে। এখন এইখানে পৃষ্ঠটান কত, আমার এই যে একটা প্রস্থচ্ছেদ বরাবর যে বলটা আছে সেই বলটার মানটুকু কত সেটা আমরা এখন একটু দেখতে চাই। সো পৃষ্ঠটানজনিত বলটা এই যে কোনো পরিধি বরাবর 2 পাই আর হচ্ছে পরিধি, পৃষ্ঠটান হচ্ছে টি। সো এখান থেকে P1 মাইনাস P2, এটাই হচ্ছে অতিরিক্ত চাপ, P1 ভিতরে P2 বাইরে, ইকুয়ালস টু 2 পাই আর টি ডিভাইডেড বাই পাই আর স্কয়ার। সো 2t বাই r, এটা হচ্ছে অতিরিক্ত চাপ। সুতরাং আপনাকে যদি জিজ্ঞেস করে তরল ফোঁটার অতিরিক্ত চাপ কত, 2t বাই r, এটা কিসের জন্য, তরল ফোঁটার জন্য। কিন্তু যদি সাবান পানির বুদবুদ হয়, সাবান পানির বুদবুদের জন্য, দেখেন আমি আপনাদেরকে আজকের ক্লাসের শুরুর দিকে একটা কথা বলছি, সাবান পানির পর্দা যেসব জায়গায় তৈরি হচ্ছে, যে এখান থেকে দেখি, এই যে সাবান পানির পর্দা তৈরি হইলে কয়টা সারফেস বা পৃষ্ঠ, দুইটা, তাহলে কয়টা পৃষ্ঠ টান আসবে, দুইটা পৃষ্ঠ টান আসবে, তাহলে এখানে টিটা ডাবল হয়ে যাবে। তাহলে সাবান পানির বুদবুদের জন্য ডেল পি ইকুয়ালস টু 4t বাই r হয়ে যাবে। সুতরাং যদি তরল ফোঁটা হয় সেটার জন্য ডেল পি হবে 2t বাই r, আর সাবান পানির বুদবুদের জন্য ডেল পি হবে কত, 4t বাই r। এটাই হচ্ছে অ্যাকচুয়ালি তরল ফোঁটার জন্য কি চাপ, অতিরিক্ত চাপ, বা সাবান পানির বুদবুদের জন্য অতিরিক্ত চাপ। সুতরাং এই গেল হচ্ছে পৃষ্ঠ টান রিলেটেড যত কিছু আছে তার ডিটেইলস। এখন আসেন এখান থেকে আমরা আরো একটা জিনিস শিখবো আজকে, সেটা হচ্ছে এই যে একটু আগে যে ম্যাথটা আমি করা শুরু করছিলাম, কনসেপ্টটা আমি আপনাদেরকে কনসেপ্টটা ডিসকাস করতে যে প্লবতা পড়াইছি। সো একটু আগের এই ম্যাথটায় আমি প্লবতাটা শিখাইছি আপনাদেরকে কিভাবে প্লবতা বের করতে হয়। এখন আমি এই ম্যাথটা সলভ করতে যাব। সো এই ম্যাথটা একটু সলভ করব আমরা একটু ডিফারেন্ট হইতে। সো ধরেন আমরা এই ম্যাথটাকে নিয়ে আসি, চলেন ম্যাথটাকে নিয়ে আসলাম। এইবার দেখেন আমি এই ম্যাথটা করব, কিন্তু তার আগে কোশ্চেনটা ইনকমপ্লিট ছিল, কোশ্চেনটাকে কমপ্লিট করি। আমার তো প্লবতা সম্পর্কিত কি লাগবে, ডেটা লাগবে। সো প্লবতা সম্পর্কিত যদি ডেটা লাগে, প্রথম কাজ হচ্ছে এই বস্তুটা যেটা আছে এই বস্তুর কত অংশ পানিতে নিমজ্জিত হচ্ছে এবং বস্তুর প্লবতা কত, এই টাইপ জিনিসপত্র দেওয়া থাকতে হবে। একটু এটা মনোযোগ দিয়ে দেখতে হবে আপনাদেরকে। বস্তু তার উচ্চতা বরাবর অর্ধেক পানিতে নিমজ্জিত অবস্থায় ভাসমান। খেয়াল করেন আমি এখানে প্লবতার কোনো ডেটা দেই নাই, আমি বস্তুর কোনো ঘনত্ব বলি নাই, আমি শুধু বলছি বস্তু তার উচ্চতা বরাবর অর্ধেক পানিতে নিমজ্জিত অবস্থায় ভাসমান। এইখান থেকে এই ম্যাথ কিভাবে সলভ করব। সো ইঞ্জিনিয়ারিং কোশ্চেন সবসময় ওইভাবেই করা হয়, আপনাকে ছোট্ট একটু জায়গায় আটকে দিবে,
আপনি দেখে মনে হবে পারি পারি লাগে, পরে বলবেন যে শিট এখানে তো ডাটা মিসিং, এখানে কোনো কিছুই মিসিং না। আপনার কাছে মনে হবে যে অনেক কিছুই দেওয়া নেই, আসলে সব দেওয়া আছে, আপনি দেখতে পাচ্ছেন না। খেয়াল করেন আমার এইখানে যদি এই যে বস্তুটা অর্ধেক পানিতে নিমজ্জিত অবস্থায় ভাসমান হয়, একটা বস্তুর অর্ধেক পানিতে নিমজ্জিত অবস্থায় ভাসমান, এই যে, তার মানে বস্তুর অর্ধেকটা আয়তন পানিতে ডুবে গেছে না? বস্তুর কতটুকু আয়তন পানিতে ডুবছে? অর্ধেক আয়তন। তাহলে বস্তুর অর্ধেক আয়তন যদি পানিতে ডুবে, খেয়াল করেন পানিতে ডুবেছে ইকুয়ালস টু 0.5 ইন্টু 0.2 ইন্টু 0.1 ডিভাইডেড বাই 2, অর্ধেকটা আয়তন। তাহলে আমার বস্তুর যে আয়তনটা পানিতে নিমজ্জিত হয়েছে সেটা হচ্ছে 0.5 ইন্টু 0.2 ইন্টু 0.1 ডিভাইডেড বাই 2, মানে হচ্ছে 5 ইন্টু 10⁻³ কিউবিক মিটার। এইটুকু আয়তন পানিতে ডুবছে। এখন তাহলে প্লবতা ইউ ইকুয়ালস টু বস্তু দ্বারা অপসারিত তরলের ওজন 5 ইন্টু 10⁻³ ইন্টু পানির ঘনত্ব 1000 ইন্টু জি সমান কত 9.8। জিনিসটা খেয়াল করেন 5 ইন্টু 9.8, তার মানে প্লবতা হচ্ছে এখানে 49 নিউটন। সো প্লবতা যদি 49 নিউটন হয়ে থাকে, অ্যাকচুয়ালি খেয়াল করে দেখেন আমার 0.5 মিটার দৈর্ঘ্য, 0.2 মিটার প্রস্থ এবং উচ্চতা কত 0.1, বস্তু তার উচ্চতা বরাবর অর্ধেক পানিতে নিমজ্জিত হচ্ছে। এখন এইখানে আমার ওজনটা অ্যাকচুয়ালি 100 গ্রাম হলে হবে না, কারণ আমি তো আগে ক্যালকুলেশন ছাড়া দিছি, 2000 গ্রাম দিয়ে দিই ওজন। 2000 গ্রাম হলেও হবে, 2000 2 কিলোগ্রাম 19.6 না, তাও হবে না, কারণ প্লবতাই আসছে হচ্ছে 49 নিউটন। তাহলে এখানে 10 কিলোগ্রাম ভরের একটা বস্তু দিতে হবে, 10 কিলোগ্রাম, যাতে ওজনটা অনেক বেশি থাকে। হোল্ড অন এ মিনিট, আমার পানিতে ডুবছে, হ্যাঁ ঠিক আছে 10 কিলোগ্রাম, কোনো সমস্যা নেই, কারণ বস্তুর ঘনত্ব কত আমরা জানি না। সো 10 কিলোগ্রাম যদি হয়, ওজন W ইকুয়ালস টু mg ইকুয়ালস টু 10 ইন্টু 9.8, 98 নিউটন, এটা হচ্ছে ওজন। আর পৃষ্ঠটানজনিত বল Ft ইকুয়ালস টু টি ইন্টু, দেখেন বস্তুর অ্যাকচুয়ালি পানির উপরে দৈর্ঘ্য প্রস্থ বরাবর তল আছে, তাহলে দৈর্ঘ্য কত 2 ইন্টু 0.5 এবং প্রস্থ 2 ইন্টু 0.2, পরিসীমা দেখাচ্ছিলাম একটু আগে, তাহলে 1.4, আর পানির কত 0.072 ইন্টু 1.4, এটা থেকে আসবে 0.1008 নিউটন। এটা হচ্ছে পৃষ্ঠটানজনিত বল। এখন তাহলে আবার দেখি, উপরের দিকে ঊর্ধ্বমুখী প্রতিক্রিয়া বল আর, উপরের দিকে প্লবতা ইউ, নিচের দিকে ওজন mg, এবং নিচের দিকে আরেকটা কাজ করবে সেটা হচ্ছে কি ft। সো r প্লাস ইউ ইকুয়ালস টু mg প্লাস ft, তাহলে ঊর্ধ্বমুখী প্রতিক্রিয়া r ইকুয়ালস টু mg প্লাস ft মাইনাস ইউ। মানগুলা যদি আমরা বসিয়ে দেই, mg হচ্ছে 98 প্লাস 0.1008 মাইনাস 49, সো 49.1008 নিউটন। এটা হচ্ছে আমার তাহলে কি বল, ঊর্ধ্বমুখী প্রতিক্রিয়া বল। কাজ শেষ। সো এই ছিল আমাদের পৃষ্ঠটান রিলেটেড যত যা কিছু আছে সবকিছুর হিসাব নিকাশ। আমি আপনাদেরকে এর আগেই বলছিলাম এই চ্যাপ্টারটা আমি অ্যাকচুয়ালি আপনাদেরকে অনেক সময় নিয়ে ডিটেইলসে পড়াবো, কারণ চ্যাপ্টারে আসার মতো অনেক কিছু আছে। দেখেন শুধু পৃষ্ঠটানের কাহিনী গেল এতটুকু, আজকে এই পর্যন্তই থাকবে। আমরা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ এই চ্যাপ্টারটা শেষ করব। আমি বলে দিচ্ছি নেক্সট ক্লাসে আমি কি কি জিনিসপত্র পড়াবো। নেক্সট ক্লাসের পুরো ক্লাসই হবে স্পর্শ কোণের ডিটেইলস নিয়ে, স্পর্শ কোণ থেকে কি কি টাইপের কোশ্চেন হতে পারে, কি কি ঝামেলা তৈরি করা যেতে পারে। এরপর থাকবে হচ্ছে আপনার পৃষ্ঠটানজনিত কৃতকাজ। আমি কিন্তু কৃতকাজ আপনাদেরকে আজকে ধরিই নাই, পৃষ্ঠটানের জন্য কৃতকাজ আছে, স্পর্শ কোণ রিলেটেড জিনিসপত্র আছে। তারপর থাকবে হচ্ছে আপনার কৈশিক নল এবং কৈশিকতা, সান্দ্রতা, অন্তবেগ। সো নেক্সট ক্লাসে আমরা বাকি জিনিসপত্রগুলো ডিটেইলসে ইনশাআল্লাহ চ্যাপ্টারটা শেষ করব।
আর ভালো কথা, আমি ইনশাল্লাহ আজকে আপনাদেরকে গ্রুপে যে পরীক্ষাটা নিয়েছিলাম পরীক্ষার অ্যান্সারটা এখন আমি আপডেট করে দিব। অ্যাকচুয়ালি একটু পরে আমি অ্যান্সারটা আপডেট করে দিতেছি, আপনারা অ্যান্সারটা মিলিয়ে আপনাদের পরীক্ষার কি অবস্থা সেটা দেখবেন। ওকে।